বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কম্পিউটারের পর্দাতে একটি লেখাচিত্র ধারণ করেছি। সেই লেখাচিত্রের মধ্যে যা আছে আপনারা পড়তে পারবেন, তারপরেও আমি একবার পড়ি। বাংলাদেশের রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক সকল স্তরে চলমান সমস্যার কঠিন অন্ধকার রূপ উপস্থিত। এস রিচার্ডস পরিবার বাংলাদেশের গবেষণা থেকে পারিবারিক সমাজ ব্যবস্থার মধ্যে ও মাধ্যমে এই সমস্যার কি সমাধান উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ জাতীয় জীবনের সকল সমস্যার শান্তিপূর্ণ স্থায়ী সমাধান তত্ত্ব কি। এটা হলো হেডলাইন হলো যে আমাদের জাতীয় জীবনের বর্তমান চালচিত্র অনুসারে এটা প্রত্যেকটা নাগরিকের অর্থাৎ 18 কোটি মানুষের ভিতরকার অবস্থা চাওয়া, অর্থাৎ এই অন্ধকার যে উপস্থিত হয়েছে এর জন্য এর সমাধান কি। সমাধান এস রিচার্ডস পরিবার বাংলাদেশ, যা আমার গবেষণা প্ল্যাটফর্ম আর কি, এই নামে এই প্ল্যাটফর্মে আমি গবেষণা করে থাকি। আমার লিখিত যে গবেষণা গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে অর্থাৎ পরিবর্তনে কি সমাধান তত্ত্ব আছে, এটা হলো প্রশ্ন আকারে রাখা হয়েছে। তারপরে আরো আসেন নিচে সমস্যা 7। আমি এই পর্যন্ত বহু সমস্যার নাম্বার দিয়া বা নাম্বার ছাড়া অনেক বক্তব্য, 60-70টা বক্তব্য আমি আমার চ্যানেলে ইউটিউবে আপলোড করেছি। আর এখন জাতি জীবনে যে কঠিনতম এক অন্ধকার নেমে আসছে, সে অনুসারে এখন এটাকে 7 নম্বর একটি সমস্যা চিহ্নিত করে নম্বর 7 দিয়ে বিষয়টাকে আমি উপস্থাপন করতেছি। আরো বিভিন্ন 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এটাকে আমি 7 নম্বর দিয়ে উপস্থাপন করতেছি। 7 নম্বরে আমি যে আহ্বানটা জানিয়েছি প্রথম, এর পূর্বে আমি আহ্বান 18 কোটি মানুষের প্রতি আহ্বান এরকম একটি ভিডিও এবং এরকম চিত্রতত্ত্ব দিয়ে আমি একটি আহ্বান জানিয়েছি। ঠিক সেই আহ্বানের পরবর্তী আজকের অবস্থানে থেকে আরেকটি আহ্বান আমার, সে আহ্বান হল, হে প্রিয় দেশবাসী, 18 কোটি জনতা আমাদের জাতির বর্তমান কঠিন থেকে কঠিন সংকটে নিমজ্জিত, নিজেদের মধ্যে ছায়াযুদ্ধ করছি। বিষয়টা পরিষ্কার। হে প্রিয় দেশবাসী, 18 কোটি জনতা, আমাদের জাতি বর্তমানে কঠিন থেকে কঠিন সংকটে নিমজ্জিত, নিজেদের মধ্যে ছায়াযুদ্ধ করছি। একটি মাত্র ধাপ বাকি, যা চূড়ান্ত অন্ধকার, তা হচ্ছে গৃহযুদ্ধ। কেমন করে এই সমস্যার সমাধান হবে? এই যে বক্তব্য, এটুকুর মধ্যে আপনি চিন্তা করেন, আপনি এটা কিন্তু আপনার এই 18 কোটি মানুষের বর্তমান চাহিদা এবং হৃদয়ের প্রশ্ন বা বক্তব্য, চাওয়া, যে আমরা যে সংকটের সম্মুখীন হলাম এর সমাধান কি। এই বিষয়ে আমার যে পরবর্তী অংশটুকু পড়ে নেই। কেমন করে এই সমস্যার সমাধান হবে? পারিবারিক সমাজ কাঠামো হচ্ছে সহজ, নিরাপদ, শান্তিপূর্ণ সমাধান, যা লিখেছি পরিবর্তন গবেষণা গ্রন্থে। কেমন করে পারিবারিক রাষ্ট্র কাঠামো সৃষ্টি করে আমরা আমাদের জাতিকে কঠিন অন্ধকার থেকে মুক্ত করব? আবার প্রশ্ন, এটা আমার প্রশ্ন। বন্ধুগণ, আজই এখনই দেশের প্রতিটি মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লা
পাড়া মহল্লাতে সকল ভোটারগণ অর্থাৎ প্রত্যেকটা মসজিদে তার পাড়া মহল্লা বলতে সেই মসজিদকে কেন্দ্র করে প্রত্যেকটা এলাকাতেই প্রত্যেক সর্বত্রই আমার গোটা দেশব্যাপী মসজিদ কেন্দ্রিক একটি সমাজ আছে। ওইটাতে মসজিদ কেন্দ্রিক সমাজ শুধু নামাজ পড়ার জন্য বর্তমানে একজন ইমাম রেখে নামাজ পড়া হয়, এর চেয়ে বেশি কিছু নেই। কিন্তু আমি আমার পূর্ব বক্তব্যগুলিতে বলছি যে আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের সমাজে, বিশেষ করে মুসলিম সমাজে এই জিনিসটা সর্বত্রই আছে যে মসজিদ কেন্দ্রিক একটি পারিবারিক সমাজ কাঠামো এমনি সৃষ্টি হয়ে আছে। অর্থাৎ পারিবার শব্দটা সেখানে নাই, কিন্তু একটা সমাজ কাঠামো আছে দেখার মতো, বাহ্যিকতা আছে, কিন্তু তার কোনো সামাজিক দায়িত্বশীল বা মানে মসজিদকে কেন্দ্র করে একটি সমাজ পরিচালনার জন্য এমন কোনো কাঠামো নাই। আমি এখানে আহ্বান করেছি যে আমরা এখন আমাদের এই অন্ধকার থেকে মুক্তির জন্য একটি পথ আমি দেখাচ্ছি, বা এটা আমার গবেষণার থেকে আর মদিনাতে মুহাম্মদ ইসলামের জীবনের চিত্র থেকে, অর্থাৎ আমার গবেষণা মুহাম্মদ ইসলামের জীবনকে কেন্দ্র করে, কোরআনকে ঘিরে। ওই গবেষণা এবং ওই তথ্য মোতাবেক আমি যা বুঝেছি, আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞান মোতাবেক আমি এখন এই আহ্বানটা করতেছি যে আমরা সকল অন্ধকার, সকল অন্যায়, অত্যাচার এবং নিরাপত্তাহীনতার থেকে মুক্ত হতে পারবো যদি আমরা এই যে আমার যে গ্রন্থ পরিবর্তনে যা লিখিত আছে সে চিত্রতত্ত্ব আমি আপনাদেরকে দেখাবো, বারবারই দেখাচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিওতেই এগুলি আসবেই, এটাই বক্তব্যের মূল বিষয়। এখন শুধু এই অংশটুকু পড়ে নেই আগে, তারপর বাকি বক্তব্যটুকু বিস্তারিত আসতেছি। এখনই দেশের প্রতিটি মসজিদ, পাড়া মহল্লা, সকল ভোটারগণ একত্রিত হয়ে পরিবর্তন গ্রন্থে গ্রাফিক্যাল চিত্র, আমি গ্রাফিক্যাল চিত্রটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এখনই, অনুসরণ করে নির্বাচনের মাধ্যমে নির্দলীয় পারিবারিক পরিষদ প্রতিষ্ঠা করে ফেলুন। সে পরিষদের ছাতার নিচে, কারণ একটি পরিষদ যখন তৈরি হয়ে যাবে তার এটা একটা ছাতা হিসাবে কাজ করবে, এর ছাতার নিচে সকল দল, ধর্ম, মতের সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ হন। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও সামাজিক নিরাপত্তার দায়িত্ব নিন। নির্বাচিত পাড়া মহল্লা পরিচালনা পরিষদ, স্থানীয় পরিষদ এবং জাতীয় পরিষদ পারিবারিক রাষ্ট্র কাঠামোতে, এখানে তিনটা পরিষদের কথা আছে যা আমি আপনাদেরকে এখন দেখাইতে যাচ্ছি এই বিষয়গুলি, এবং সে দেখানোর সাথেই আমি আমার বাকি বক্তব্য আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এখন আপনি আসেন আমরা সেই অংশে প্রবেশ করি। এই যে দেখেন একটি চিত্রতত্ত্ব, এখানে এই চিত্রতত্ত্বের হেডলাইনে, এটা আমি পূর্বের থেকেই আমার গবেষণার, আমার এই বইয়ে এটা বহু পূর্বের থেকে লিখিত, আজকের বর্তমান দেশের বর্তমান অবস্থা না, এটা আমি 2004 সনের থেকে এই চিত্রতত্ত্ব তৈরি করে রাখছি। কিন্তু আজকের যুগে, আজকের সময়ে এই রাষ্ট্র, এই দেশ, এই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব যেভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, এই সময় এটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয় বলে আমি মনে করতেছি, যার জন্য আমি এটা জোরালোভাবে এখন উপস্থাপন করার জন্য আমার সাধ্য মোতাবেক চেষ্টা করতেছি। দেখেন এটার উপরে লেখা আছে নির্বাচিত নির্দলীয় পারিবারিক রাষ্ট্র কাঠামো, চলমান জাতীয় সংকটের শান্তিপূর্ণ সমাধান। এটা হইল এই ব্যানারে আমি একটি চিত্রতত্ত্ব দিয়ে গত 17ই ডিসেম্বর 2024 জাতীয় প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে আসছি। জাতীয় প্রেস ক্লাবের একটি রুম
আমি 14,000 টাকা দিয়ে ভাড়া নিয়ে সেখানে একটি সাংবাদিক সম্মেলন করে আসছি। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের দেশের চাহিদা যেরকম, কারণ আমি একটি গবেষণার বিষয় নিয়ে আমি যে দাওয়াতপত্র পৌঁছাইছি, আমার মনে হয় তারা এটাকে বুঝে নাই অথবা ভুলে গেছে, যার জন্য আশানুরূপ মানুষজন উপস্থিত হয় নাই, অর্থাৎ সংবাদপত্রের প্রতিনিধিগণ আমি খুব একটা পাইনি। আর এর ফলে বিষয়টা তেমন কোনো আলোচনায়, আমি যদিও আমার অনুষ্ঠান করে আসছি, কিন্তু আলোচনা জাতীয় পর্যায়ে তার কোনো প্রভাব পড়েনি। এটা হলো বাস্তবতা। কিন্তু এখন আমি এটাকে আরও জোরালোভাবে এবং বর্তমান প্রয়োজনের প্রেক্ষিতে আরও জোরালোভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করতেছি। বন্ধুগণ, এই কথাগুলি এই জন্য বলে নিলাম, কারণ এই যেহেতু এই হেডলাইনটা আসছে আর এই চিত্রটা আসছে, আপনাদের সম্মুখে নিচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ডটা আগেই বলে দিলাম। ওই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে চিত্রটাকে আমি বিশেষ করে এভাবে সাজাই নিয়েছিলাম, ব্যাপক আরো আরো বড় আকারে আমি সাজায়া এটাকে ওইখানে উপস্থাপন করেছি। এখন আসেন, আমার আহ্বানের সাথে আপনি আমার বক্তব্য মিলিয়ে আপনি কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং তার প্রয়োজনীয়তা এবং তার কার্যকারিতা আপনি একটি ধারণা আমি আপনাদেরকে দিতে পারি। এই যে দেখেন এখানে লিখিত যে বিষয়গুলি, আমি যে আহ্বানটা করেছি, হে প্রিয় দেশবাসী, 18 কোটি জনতা, আমাদের জাতি বর্তমানে কঠিন থেকে কঠিন সংকটে নিমজ্জিত। এই কথা ব্যাখ্যা করার বর্তমান বোধ প্রয়োজন নেই। আমরা নিজেদের মধ্যে এত বিভক্ত, এত বহুমাত্রিক বিভক্ত, যে একটি বিভক্তির মূলক জাতি সত্যায়ন, যদিও আমাদের জাতির মধ্যে তেমন বিভক্তির কিছুই ছিল না, কিছু এখনো নাই। কারণ আমরা এক জাতি বাঙালি, এবং সেখানে কোনো বহু জাতি নাই, বহু ভাষাভাষী নাই, বহু অঞ্চলে বিভক্তি নাই, সব আমরা এক, সর্বত্র আমাদের একই অবস্থান। তারপরেও আমরা এখন ছোট 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 বড় বিভিন্ন দল, বিভিন্ন মতে সর্বত্র বিভক্ত। আর বর্তমানে এই প্রেক্ষাপট যেটা সৃষ্টি হয়েছে, সরকার পরিবর্তনের যে আন্দোলন, এ সমস্ত যা হচ্ছে সেগুলি আমি ব্যাখ্যা করার কোনো নিয়ে আলোচনা করারও দরকার নাই, কারণ সবাই আমরা এটা জানি। এর ফলশ্রুতিতে এখন মাঠ পর্যায়ে, অর্থাৎ সর্বত্র বিভক্তির একটা যুদ্ধ খেলা, অর্থাৎ ছায়া যুদ্ধ চলছে। এটাকে আমি ছায়া যুদ্ধ বলছি। আর এর মধ্যে যে গৃহযুদ্ধের দামামা বাজাইয়া দেওয়ার জন্য বক্তব্য কিন্তু একের পর এক চতুর্দিক থেকে আসছে, এটাও সবাই জানেন। আমি এখানে এই লাইনটাও ওইভাবে উল্লেখ করেছি, একটি মাত্র ধাপ বাকি, যা চূড়ান্ত অন্ধকার, তা হচ্ছে গৃহযুদ্ধ। এখন আমরা কি গৃহযুদ্ধ চাই? গৃহযুদ্ধ কি? গৃহযুদ্ধ সম্বন্ধে কি আমাদের কোনো ধারণা আছে? আপনারা যারা নাকি 71 দেখেন নাই, তাদের কাছে মানে যুদ্ধ এবং যুদ্ধ এরকম যখন দেশে চলে, যুদ্ধের অবস্থা যখন হয়, তখন কি কঠিন এবং কি যন্ত্রণাময় একটা জীবন সৃষ্টি হয়, সেটা আমি দেখেছি। আমি সেই 71-এর মুক্তিযুদ্ধের, আমি ভারতে যাই ট্রেনিং প্রাপ্ত হয়ে যুদ্ধ করিনি, কিন্তু আমার পিতা, আমার পরিবার সবাই আমরা মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিলাম। এবং আমি ব্যক্তিগতভাবেও এই রাজাকারের গুলির মুখে পড়েছি, গ্রেনেডের নিচে পড়ে একদিন জীবন সংহার হয়ে যেতে নিচ্ছিল। আল্লাহ তাআলা খুব কৌশলে রক্ষা করে দিয়েছে, কারণ আল্লাহ তাআলা আমার ব্রেনে এই জিনিসটা তখন সাথে সাথে দিছে যে তুই মাটিতে শুয়া, কারণ আমার উপরেই গ্রেনেড চার্জ হয়েছিল। মাটিতে শুয়ে আমি সেই গ্রেনেড থেকে বেঁচে যাই। আর মানে একটি ঝাম করে মাটিতে শুয়েছি, আর আমি যেখানে বসা ছিলাম ওই স্পটে, ওইখানেই গ্রেনেড ব্রাস্ট হয়েছে। আমার সম্মুখে
যেই পাত্রটি ছিল সে পাত্রটি জাজরা হয়ে গেছে। আমি একটি লাভ দিয়ে শুধু শুয়ে গেছি, এতে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করে। যাই হোক, এই জন্য বললাম ঘটনাটা, কারণ হলো যে 71-এর সেই দিনগুলি যে কিভাবে প্রত্যেকটা মুহূর্ত যে কত মৃত্যুর সাথে, মৃত্যুর ছায়ার নিচে আমরা বাস করছি। এখন যদি গৃহযুদ্ধ আমরা করি, তাইলে তার সাথে কঠিন অবস্থার তৈরি হবে, কারণ তখন গৃহযুদ্ধ হয়নি, হয়েছে একটি মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ হওয়াতে মূলত পক্ষ ছিল 7.5 কোটির মধ্যে 7 কোটি বা তারও বেশি মানুষ ছিল একটি পক্ষ। আর এই পক্ষের বিপক্ষে যারা ছিল, তারা যেই অস্ত্র নিয়ে বা যেভাবে ঝাঁপিয়ে পড়ছিল বাঙালি জাতির উপরে, সেই ঝাঁপিয়ে পড়াতে আমরা যারা নাকি আক্রান্ত ছিলাম, আমরা নিজেদেরকে সেভ করার জন্য ব্যস্ত ছিলাম, লুকিয়ে ছাপিয়ে নিজেদের জীবনকে রক্ষা করার চেষ্টা করছি শুধু আমরা। আর মুক্তিযোদ্ধারা যখন নাকি সেই মাঠে এসে নামছে, তখন আমরা তাদের সাথে প্রত্যেকেই যে যার অবস্থান থেকে সহযোগিতা করছি। এর ফলশ্রুতিতে মাঠে যে অবস্থার সৃষ্টি হয়েছিল, আমাদের বাড়ি ঘর জীবন যন্ত্র সব তো পুড়িয়ে মানে আমাদের বলতে আমি আমার বাড়ির কথা বলতেছি, আমার এলাকার, আমার ভৈরব কালিকা প্রসাদ, আমার বাড়ি আমার ঘর সব পুড়িয়ে ছারখার করে দেওয়া। আর পাক আর্মিদের মটারের গোলা আমার মাথার উপর দিয়া, এবং আমি যখন দৌড়াইয়া পালাচ্ছিলাম তখন উপর দিয়া মেশিন গানের গুলি কি পরিমাণ যে গেছে, আল্লাহ মানে কিভাবে রক্ষা করছে এটা আল্লাহ ছাড়া আমরা বলতে পারবো না। তখন আমার বয়স যদিও বেশি ছিল না, আমি একজন কিশোর, 14-15 বছর বয়স। যাই হোক, এই কথাগুলি এই জন্য বললাম যে যুদ্ধ যে কি সংকটে, জীবন যে কিভাবে দুর্বিষহ হয়, এবং কত মানুষ যে চতুর্পাশে অহরহ মরে মৃত্যুবরণ করছে। কোনো মানে যুদ্ধ তো যুদ্ধ, চতুর্দিক থেকে যে দিক থেকে পারতেছে, রাজাকার, আল বদর, আল শামস, তাদের গুলি আসতেছে, পাঞ্জাবিদের গুলি আসতেছে, অর্থাৎ পাক আর্মির। যখন এরা যে দিক থেকে যাইতেছে, যারে পাচ্ছে, যারে দেখতেছে, তারই গুলি করার চেষ্টা করতেছে। আমি আমার সম্মুখে দেখছি, আমরা মসজিদের সম্মুখে মাঠে, আমার স্কুলের মাঠ সেটা, সেখানে দাঁড়িয়েছিলাম, মসজিদ এবং স্কুল এগুলি পাশাপাশি। আমি সেই মসজিদের নিয়মিত নামাজ পড়নেওয়ালা, সেখানে দাঁড়িয়েছিলাম। এক রাজাকার কমান্ডার, সে ওই দূরে দিয়া আমার হাই স্কুলের মাঠের সম্মুখে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে, কোনো কারণ নাই, কোনো বক্তব্য নাই, সে ওইখানে তাকে তাক করে গুলি করছে। অর্থাৎ এখানে মানুষ হত্যা করা আর পাখি হত্যা করার মধ্যে কোনো পার্থক্য ছিল না। 71-এর সে আমার দেখা সেই জীবন। বন্ধুগণ, আজকের বক্তব্য কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, বড় হবেই, কারণ হলো কি, আমি যে বিষয়কে উপস্থাপন করতে চাচ্ছি আপনাদের সম্মুখে, সেই বিষয়টাকে ভূমিকাটাই আমার এখন লম্বা হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো কি, আমরা এই সংকট কি, ওই সংকটকে আমরা চাই আবার, যে আমরা এইভাবে যুদ্ধ করব, মরব? তখন তো পাকিস্তানিরা মারছিল এবং রাজাকার আল বদররা আমাদেরকে হত্যা করছে। এখন আমরা নিজেরা কত ভাগে বিভক্ত হব, কিভাবে মরব, এটা কিন্তু আমরা জানি না। যদি গৃহযুদ্ধ হয়, কি হবে আল্লাহ ভালো জানে, কিন্তু হবে তো এরকম। আর এখনই তো বহু কিছু হচ্ছে। কারো জীবনের নিরাপত্তা এখন আছে? কেউ নিজেকে নিরাপদ বোধ করে, নিরাপদ মনে করে? আমি এই প্রশ্নগুলি এই জন্য রাখতেছি যে প্রত্যেকটা মানুষের হৃদয়ের অবস্থানটাই এটা, কেউ নিজেকে নিজে নিরাপদ মনে করে না। যে আমার দেশের এখন বর্তমান যে ভৌগোলিক চিত্র যতটুকু আছে, এর ভিতরে এখন কেউ বোধ নিজেকে নিরাপদ মনে করে না, বুধও না,
বাস্তবতা এইটা। যাই হোক, এখন এই সংকট, কঠিন থেকে কঠিন সংকট, এখান থেকে আমাদের তো পরিত্রাণ দরকার। এর সাথে যদি আপনি অর্থনীতি বলেন, কৃষি বলেন, চাকরি বলেন, জীবন যাত্রা বলেন, এগুলি সব তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতেছে। কারণ দেশ যখন অন্ধকারে নিমজ্জিত, তো সবকিছু তো অন্ধকারই হবে। বন্ধুগণ, এখন এই অবস্থার থেকে আমি আপনাদের প্রতি একটি উদারত আহ্বান জানাচ্ছি। এই সংকট থেকে আমাদের মুক্তির প্রয়োজন। মুক্তির জন্য একটি রাস্তা আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করছি, আর সেই রাস্তাটার নাম আমি দিয়েছি, বা আমার গ্রন্থ, লিখিত গবেষণা গ্রন্থ, সেই গ্রন্থ আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি। গ্রন্থটি হলো প্রায় 700 পৃষ্ঠার গ্রন্থ, পরিবর্তন। এই গ্রন্থটিতে আপনি পাবেন এই আমার লেখা তত্ত্বগুলি। আর এই গ্রন্থকে কেন্দ্র করে এখন আমি আমার বক্তব্য দিচ্ছি। এখন এই গ্রন্থের মধ্যে আমি একটি সামাজিক শান্তিপূর্ণ কাঠামোর কথা আমি উপস্থাপন করেছি। সেই কাঠামোটাই হচ্ছে আপনার পারিবারিক ব্যবস্থা। এই যে পারিবারিক ব্যবস্থার চিত্রতত্ত্ব আমি এখানে গ্রাফিক্যাল চিত্র অঙ্কন করে আপনাদেরকে বোঝানোর জন্য উপস্থাপন করেছি। তা আমি যেখানে বলেছি যে মসজিদ কেন্দ্রিক পারিবারিক ব্যবস্থা, প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র করে যে সমাজ এখন চলমান, ওই সমাজটুকু ওইটুকুর মধ্যেই যে যারা বসবাস করে, ভোটার যারা আছেন, প্রচলিত আমার নির্বাচনের, পারিবারিক নির্বাচনের বহু কর্ম কাঠামো নিয়ে আমি বইয়ের মধ্যে অনেক কিছু লিখেছি, সেদিক ব্যাখ্যা বিশ্লেষণ আমি যাচ্ছি না। এখন মূল সমস্যা জাতীয় জীবনের যে সমস্যা, এই সমস্যাটাকে সমাধান করতে হবে। সমাধান করতে হইলে দ্রুত এবং খুব সংক্ষিপ্তভাবে যাতে আমরা কাজ, অর্থাৎ আমরা আমাদের নিরাপদ করিডোর খুঁজে একটা শান্তির সমাধান খুঁজে পাইতে পারি, সেদিকে যাচ্ছি। মসজিদ কেন্দ্রিক যে পাড়া মহল্লাগুলি আছে সর্বত্র, তারা নিজেরাই নিজেদের মধ্যে যে সমস্ত ভোটার আছেন সকলে, অর্থাৎ পাড়া মহল্লার সবাই একত্রিত হয়ে যাবে মসজিদে জরুরি ভিত্তিতে হয়ে, তাদের মধ্যে থেকে 3 জনের একটা নির্বাচন কমিশন, আমি আগেই বলছি নির্বাচন মিশন, অর্থাৎ নির্বাচন পরিচালনা মিশন তৈরি করে ফেলবে। ওই উপস্থিতির মধ্যে কোনো অন্য সময় বা করে আগে রাখতে হবে বা কোনো কিছু দরকার নেই, সবাই একত্রিত হয়ে আগের থেকে করে রাখলে হবে না। আগের থেকে করে রাখলে সেগুলি নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা হবে। আগে সবাই একত্রিত হবেন, পাড়া মহল্লার সমস্ত ভোটারগণ মসজিদে একত্রিত হবেন বা মসজিদ প্রাঙ্গণে একত্রিত হবেন। মসজিদে ভিতরেই সবাই বসতে হবে। আর মসজিদ এরকম বড় মসজিদ হয়তো আমরা পাবো না যে মসজিদের ভিতরে মানুষ, প্রাঙ্গণে ব্যবস্থা করে নিতে হবে। নিয়ে মসজিদ আল্লাহর ঘর, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর আমরা অনুসরণ করব মুহাম্মদ ইসলামের জীবন। মুহাম্মদ ইসলামের পরেই মদিনাতে কিন্তু একটি নির্বাচনের মাধ্যমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম প্রস্তাব করেছিলেন উমর রাদিয়াল্লাহু, এবং সকল সাহাবারা তাকে সমর্থন করছে। অর্থাৎ একটা নির্বাচনের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু প্রথম খলিফা ছিলেন। এগুলি ইসলামের ইতিহাসে আপনি যদি পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন, বুঝতে চান, তাহলে এগুলি আছে। আর আমি সেই মদিনার জীবনটি কি মুহাম্মদ ইসলামের জীবন এবং মুহাম্মদ ইসলামের সাথে যুক্ত সার্বিক বিষয়টাকে আপনার পারিবারিক ব্যবস্থা হিসাবে আমি উপস্থাপন করেছি। অর্থাৎ পারিবারিক ব্যবস্থাতে কি হবে, আমরা সকলে একত্রিত হব প্রত্যেকটা মসজিদে, নিজ নিজ মসজিদে, এবং সেখানে একত্রিত হইয়া পাড়া মহল্লার সকলের মধ্য থেকে, সকল ভোটারদের মধ্য থেকে প্রথম 3 জনের একটা
নির্বাচনী মিশন তৈরি করে ফেলবে, যারা নির্বাচনটা পরিচালনা করবে। একজন প্রধান, দুইজন সাহায্যকারী করে, সাথে সাথে সেখানে উপস্থিত ভোটারগণ, উপস্থিত সদস্যগণ নির্বাচন শুরু করবেন। অর্থাৎ ওই মিশনের ব্যক্তি নির্বাচনের ঘোষণা করবেন। ঘোষণা করার সাথে সাথে সেখানে নাম প্রস্তাব গ্রহণ করা হবে। আর সেই প্রস্তাবিত নামগুলি হবে, প্রথম প্রস্তাব আসবে পাড়া মহল্লা পরিবার প্রধান, এই যেখানে লেখা আছে। হ্যাঁ, তারপর এখানে 1 জন, 5 জন, 7 জন, 10 জন, যে যতজনের নাম আসবে, আসতে পারুক, কোনো নাম প্রস্তাব করা যাবে। তারপরে ভোট হবে, ভোটে যিনি সবচেয়ে বেশি পাবেন তিনি পরিবার প্রধান হয়ে যাবেন। ঠিক এমনিভাবে নিরাপত্তা বিভাগ প্রধান, পরিবেশ বিভাগ প্রধান, খাদ্য বিভাগ প্রধান, বস্ত্র বিভাগ প্রধান, মানে আপনার বাসস্থান বিভাগ প্রধান, শিক্ষা বিভাগ প্রধান এবং স্বাস্থ্য বিভাগ প্রধান, এই 6 জন, 7 জন, আর উপরের একজনই 8 জন একইভাবে নির্বাচন করে ফেলবেন উপস্থিত সকলের মধ্য থেকে। প্রত্যেকের নামের, প্রত্যেকটা দপ্তরের জন্য, প্রত্যেকটা বিভাগের জন্য একজন না, 5 জন, 1 জন থেকে 5 জন, 7 জন, 10 জন, যতজন খুশি নাম প্রস্তাব করা যাবে। তবে এখানে কিছু নিয়ম নীতি আমি লিখে দিয়েছি, কারণ যাকে তাকে, 1 নম্বর বর্তমান কথা হলো, আহ্বানটাই হচ্ছে কোনো দলীয় লোক এখানে নেওয়া যাবে না। দলীয় যারা প্রচলিত দলীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাদের কারো নামই এখানে প্রস্তাব করা যাবে না। কারণ ওই যে উপরে লেখা আছে নির্বাচিত, নির্দলীয় হতে হবে। কারণ আমরা সংকট যেটা চলমান, এখন সংকট কিন্তু দলীয় সরকার এবং দলীয় ব্যবস্থাপনার কারণে সংকট সৃষ্টি হয়েছে। এটার থেকে বের হতে হলে আমি প্রথম 3 বছরের জন্য সকল দলকে নীরব থাকতে অনুরোধ করছি, যে তোমরা তোমাদের, এটা আমি আমার অন্য বক্তব্য বলেছি এবং আমার বইয়ে লেখা আছে, যে 3 বছরের জন্য তারা তাদের সমস্ত কর্মকাণ্ড স্থগিত করে রাখবে। আর 3 বছরের জন্য এই পারিবারিক নির্দলীয় নির্বাচিত একটা পারিবারিক ব্যবস্থা সৃষ্টি করে নিয়ে আমার জাতি এখন যে সংকটের সম্মুখীন, সংকট থেকে জাতিকে উত্তরণের জন্য যা যা করণীয়, তা কি করণীয়, কিভাবে করবে, সবই আমার বইয়ে লিখিত আছে। এটার জন্য প্রথম কদম হচ্ছে এই মসজিদে দাঁড়াইয়া, মসজিদে উপস্থিত হয়ে নির্বাচনটা সম্পন্ন করে। একই নিয়মে, এই যে যা বললাম, একই নিয়মে 7 জন আর 1 জন প্রধান দিয়ে 8 জনের একটা পরিচালনা পরিষদ হয়ে যাবে প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লাতে। এই যে মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লাতে যখনই আমি এই জিনিসটা করে ফেলবো, তখন আমি একটা ছাতা তৈরি করলাম আমাদের সকলের মাথার উপরে। আমি এটা ওইখানে যে ছাতার কথা বলছি, আমার এই বক্তব্যের মধ্যে আজকে যে ছাতার বিষয়টা আমি উল্লেখ করেছি, সেটা কিন্তু এখানে হ্যাঁ, যে আমরা এই পারিবারিক ব্যবস্থা দিয়ে যে নির্বাচন করব, সেখানে আমরা একটা ছাতা সদৃশ্য একটা ব্যবস্থাপনার নিচে আমরা আশ্রয় নিতে পারব। এটা হলো প্রথম কদম। কেন আমরা সংগঠিত হইতে হবে এবং বিভাজনগুলিকে মুছে দিয়ে সাধারণ মানুষ সর্বত্র একটি প্ল্যাটফর্মে এক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের জাতীয় জীবনের সংকটকে সমাধান করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে। আর এতে দলীয় লোকগুলি পদবি পাবে না। আর দলীয় কাউকে যদি পদবি দেন, তাইলে আর কোনো কাজ হবে না। তাইলে ওই এখানে আবার দলবাজি শুরু হয়ে যাবে। তাইলে এই সংকট, এখানে সংকটই হবে এবং এটা কোনো ব্যর্থই হবে। এখনকার যে ব্যর্থতা, এখন যে অন্ধকার, সেই অন্ধকার থেকে আপনি বের হইতে পারবেন। যার জন্য দলীয় লোকগুলিকে আমি অনুরোধ করেছি, আমার এই যে আগের বক্তব্যের মধ্যে আছে, যে ওনারা নীরব থাকবেন, ওনারা স্থগিত রাখবেন ওনাদের কর্মকাণ্ড, এবং ওনাদের সাথেও কারো কোনোভাবেই, এখন যারা আমরা যাদেরকে সাধারণ নির্বাচন করব, তারাও ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আমার আহ্বানে বলেছি যে এদেরকে, ওই দলীয় লোকগুলিকে, দলীয় ব্যক্তিদেরকেও অসম্মান করা যাবে। তারা তাদের জায়গায় তাদের সম্মান পাবেন, সম্মান থাকবে, তাদেরকে আমরা সেই সম্মান দিতে বলবো, কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। কিন্তু তারা আমাদেরকে পিছন থেকে সহযোগিতা করবে।
আর ওনারা নীরব থাকাটাই প্রথম সহযোগিতা। নতুন কোনো কর্মকাণ্ড, দলীয় কর্মকাণ্ড স্থগিত রাখাটাই সবচেয়ে বড় সহযোগিতা। যাই হোক, এই বিষয়গুলি যখন আপনি করতে পারবেন, যখন আপনারা শুরু করে দিব, এখানে নির্বাচন হয়ে গেল, আমি 7 জনের একটি বডি পেয়ে গেলাম, 8 জনের, এই ছাতার নিচে আমরা দাঁড়িয়ে গেলাম। এখন আসেন সংকট কি, কিভাবে আপনি উত্তরণ ঘটাবেন। এই 7 জনের সাথে, এই 7-8 জনের সাথে আমার বইয়ের, আমার লিখিত ইয়ার মধ্যে আরো একটা প্রস্তাব আছে, সেটা এই মুহূর্তে জোরালো ভাবে আমি উপস্থাপন করছি না, তারপরও প্রস্তাবটার সাথে এটা বলা আছে যে একজন অতিরিক্ত ভোটার প্রতিনিধি, পরিবার প্রধান একজন, জাতীয় মানে স্থানীয় পরিবার নির্বাচনের জন্য, স্থানীয় পরিবার বলতে তা না, স্থানীয় অর্থাৎ এই পাড়া মহল্লাগুলি, এরকম পাড়া মহল্লা, এই যে পাড়া মহল্লা, এই যে পাড়া মহল্লা, এগুলির চিত্র আমি দেখাইছি। হ্যাঁ, এই পাড়া মহল্লার এই চিত্রগুলি আপনি ভালো করে খেয়াল করুন। মানে চতুর্দিক থেকে পাড়া মহল্লার মধ্যেখানে একটি স্থানীয় পরিবার পরিষদ তৈরি হবে, অর্থাৎ যেটাকে আমরা টানা, অর্থাৎ এখন যে আমরা প্রশাসনিক কাঠামোটা যেভাবে চলছে আর কি, টানা কেন্দ্রিক, ঠিক এই টানাতে একটা স্থানীয় পরিবার হবে। সেটা একইভাবে কিভাবে নির্বাচিত হবে, এই যে এখান থেকে আমি এই কথাগুলি আগে বলে আসছি, কিন্তু তারপরেও আজকে বলতে হবে আবার, কারণ আমার আহ্বানের সাথে এটা না যদিও আমি উপস্থাপন করি, তাহলে বিষয়টা এই ভিডিও চিত্রর মানে লক্ষ্য উদ্দেশ্যটা আপনি ধারণ করতে হবে। বারবার একই জিনিস আসবে, কিন্তু তারপরে বলতে হবে। এখানে একত্রিত হয়ে একইভাবে প্রত্যেক স্থানা মানে পাড়া মহল্লার ভোটারগণ যারা নির্বাচিত হয়েছেন, সবাই না, এখানে পরিবার প্রধান যিনি তিনি, এবং তার সাথে যদি ওনারা আপনারা নির্বাচনের সময় আরেকজন ভোটার প্রতিনিধি অতিরিক্ত নির্বাচন করে নিতে পারেন, এবং আমার বইয়ে তার লেখা আছে অতিরিক্ত একজন প্রতিনিধি। কারণ শুধু পরিবার প্রধানকে আমি না দিয়ে তার সাথে আরেকজন প্রতিনিধি যুক্ত করে দিতে চাই, কিন্তু সেই প্রতিনিধির এখানে কোনো ভূমিকা থাকবে না, পাড়া পরিবারে কোনো ভূমিকাই থাকবে না। তিনি ওই স্থানীয় পরিবার নির্বাচনের সময় ভোট দিতে পারবেন জনগণের পক্ষ থেকে, তো পাড়া মহল্লা পরিবারের পক্ষ থেকে 2 জন ভোটার গেলেন সেখানে, আর সেখানে ভোট দেওয়ার সময় একইভাবে এখানে যেভাবে নির্বাচন হয়েছে এরকম একটা নির্বাচন মিশন হবে 3 জনের উপস্থিত লোকদের মধ্যে থেকে। তারপর উপস্থিত ভোটারদের মধ্যে থেকে সেখান থেকে নাম প্রস্তাব হবে। একইভাবে এই যে স্থানীয় পরিবার প্রধান, তারপরে এই যে 7টা বিভাগ আছে যেগুলি নিরাপত্তা, পরিবেশ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এইগুলির দপ্তর অনুসারে ওইখানেও একটা নাম প্রস্তাব করে সেই দপ্তর বীজ একটা পরিষদ সেখানে তৈরি হয়ে যাবে, অর্থাৎ স্থানীয় পরিবার যাকে বলা হয়েছে, বা টানা পরিবার। এই সময়, এই নির্বাচনের সময় এখানে বসে এই নির্বাচনের সময় একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাবে এদের মধ্যে থেকে, অথবা যে কোনো, অর্থাৎ টানা এলাকার একজন স্থায়ী সুশিক্ষিত, যোগ্য এবং আমাদের শর্ত মোতাবেক মুক্তিযুদ্ধের পক্ষের হইতে হবে, নির্দলীয় হইতে হবে, এবং স্বচ্ছ পবিত্র চিন্তা চেতনার মানুষ হইতে হবে, উচ্চ শিক্ষিত হইতে হবে। এরকম দেখে একজন 5 জন মানে ওই ব্যক্তি শুধু যে এখানকার পরিষদের এখান থেকে পাড়া মহল্লা পরিবার থেকে নির্বাচিত হয়ে গেলেন তাদের মধ্যে থেকে হইতে হবে এমন কোনো না, অর্থাৎ টানা এলাকার যে কোনো ব্যক্তির নাম প্রস্তাব করা যায়। আর আমি আমার প্রস্তাব মধ্যে, আমার লেখার মধ্যে আমি বিশেষ করে উল্লেখ করেছি যে টানা এলাকাতে এই নির্বাচনের সময় যাদেরকে টানা এলাকার দায়িত্ব দেওয়া হবে, তারা যদি এই টানা যে জায়গাটাকে ঘিরে যে লোকেশনটা, তার থেকে দূরে দূরের মানুষ যদি এখানে দায়িত্ব দেন, প্রতিদিন এখানে আইসা যে একটা কর্মকাণ্ড থাকবে দায়িত্ব পালনের, তা পালন করতে কষ্ট হবে এবং কাজটা
সুষ্ঠুভাবে পরিচালিত হবে না। যার জন্য এই এই পরিবারটা তৈরি করার সময় স্থানীয় যে থানা এলাকার যে লোকজন আছে তাদের মধ্যে থেকে লোক নিতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। আর অন্য এলাকার বলতে এই থানার এলাকার বাইরের কোনো লোক তো নেওয়াই যাবে না। কিন্তু যদি ওই বাহির থেকে আইসা কেউ এখানে থাকে তাহলে কোনো সমস্যা নেই, অর্থাৎ তার চলাচল কর্মযোগ্যতা চালানোর জন্য তার অবস্থানটা যত কাছে হবে তত তার জন্য সুবিধা হবে এবং এই পরিষদ স্বচ্ছভাবে চলতে পারবে, সহজভাবে চলতে পারবে। এই জন্য এখানকার এই পরিষদের লোকগুলিকে স্থানীয় এলাকার থেকেই বেশি বেশি পছন্দ করে নিতে হবে ভোটের মাধ্যমে। আর একজন জাতীয় সংসদ সদস্য এই সময় একইভাবে নির্বাচন করবে, যা নাকি বললাম করে এই একজন এই নির্বাচিত জাতীয় সংসদ থেকে প্রতিনিধি এখানে তিনি চলে আসবেন ওই যে জাতীয় পারিবারিক সংসদে। তাহলে আমি কি পেলাম? কিন্তু আমি এইগুলি বারবার বলে আসছি বিভিন্ন আঙ্গিকে, আজকে আবার এটা বলতেছি এই জন্য, কারণ আজকের বিষয় হচ্ছে আমার তো সংকট থেকে তো আমি উতরে উঠতে হবে আমাদেরকে। এখন আমি নির্বাচন ছাড়া তো আমি সংকট থেকে কোনো বের হওয়ার কোনো রাস্তা নেই। আমি যদি এই যে 10 জন 20 জন 500 জন 1000 জন বা 1 লক্ষ মানুষই একত্রিত হইয়া বড় স্লোগান দেই আর যা এখন চলমান, এত সমস্যার সমাধান হবে না। কারণ ওনারা তো প্রস্তাবনা তৈরি করতেছেন, প্রস্তাবনা তো চূড়ান্ত অনুমোদন তো ওনারা দিতে পারবেন। এর জন্য সংবিধানের বিধান অনুসারে নির্বাচিত সংসদ লাগবে। নির্বাচিত সংসদ যদি আপনি না পান তাহলে আপনি তো এগুলি পরিবর্তন সংস্কার কোনো কিছু করতে পারতেছেন। আর এই নির্বাচিত সংসদটা আপনি তৈরি যদি দলীয়ভাবে করেন তাহলে এই দলীয় লোকগুলি তাদের এই সংকটের কোনো সমাধান হবে না। দলীয় লোকগুলি তাদের চিন্তা চেতনা তাদের মতো করে আবার নতুন করে করবেন, যা নাকি আবার আরেক দল বা অন্যান্য দল তার বিরোধিতা করবে এবং একই কেওয়াজ চলতে থাকবে মাঠে বন্দরে। অর্থাৎ সংকটের দলীয় ব্যক্তিগণ, দলীয় সরকার, দলীয় সংসদ সংকটের কোনো সমাধান করতে পারবে না। এটা আমার অভিজ্ঞতা না, আমার গবেষণা আর আমাদের 53 বছরের অভিজ্ঞতা। যেভাবেই আপনি জাতীয় সংসদ যদি দলীয় হয়, দলীয় তো এমনি জাতীয় সংসদের কোনো সদস্য তার দলের যে প্রধান হয় তার ইচ্ছার বাইরে কোনো ভোটই দিতে পারে না, কিছু বলারই সামর্থ্য থাকে না। এগুলি নিয়ম এদের। কিন্তু এখন তো আমার দরকার হলো স্বচ্ছ এবং জাতীয় চাহিদা যেটা নিরাপত্তা, পরিবেশ, ন্যায় বিচার। এই যে বিচার করা হচ্ছে হাজারটা বহু রকমের বিচার হ্যাঙ্গিং ঝুলন্ত অবস্থায়। বিচার একটা করা হবে, কয়দিন পরে একজন নতুন সরকার আসবে সেটা উল্টাই দিবে। এক একজন এক এক সময় যার পালা আসবে সে তার মতো করে বিচার করবে, তার মতো করে সংশোধনী করবে, তার মতো করে আইন প্রণয়ন করবে, বিধিবিধান করবে। সংকট সমাধান না হয়ে সংকট বৃদ্ধি হচ্ছে, সংকট চলমান থাকছে। আর এই সংকটে এখন অন্ধকারে রূপ নিয়েছে। আর চূড়ান্ত অন্ধকার যদি শুরু হয়ে যায় তাহলে তো আল্লাহ ভালো জানে কি হবে শেষ পর্যন্ত। কিন্তু আমি চাচ্ছি বা আমরা চাচ্ছি, সবাই আমরা চাই যে আমরা এই গভীর অন্ধকারে নিমজ্জিত না হয়ে আমরা এখানে যা হয়েছে তার থেকে একটা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতেছি। আর সেই পথ লাভ করার জন্য, সেই পথ দেখানোর জন্য আমার এই গবেষণা, আমার এই চিত্রগুলি এবং আমার এই প্রস্তাবনা। আর এই প্রস্তাবনা অনুসারে আপনি যত বিচারই আপনি করেন, যত সংশোধনী আনেন, যত সংস্কারই করেন, যত যা করবেন কোনো সমস্যা নাই। আগে আপনি নির্বাচন করে এভাবে পাড়া মহল্লার থেকে স্থানীয় পরিবার থেকে জাতীয় সংসদ, জাতীয় পরিবার নির্বাচন করে আপনি সেট আপ দাঁড় করায় ফেলেন। এরপরে আমি এখানে এই যে
আরো বিস্তারিত আরো মানে আমার প্রস্তাব অনুসারে দেশ এই ব্যবস্থা যখন আসবে তখন দেশ শাসন করবে কৃষক শ্রমিক জনতা। প্রেসিডেন্সিয়াল পরিষদ আমি আগেই বলছি, জাতীয় সংসদ, মন্ত্রিসভা সবই থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে এই যে এই সমস্ত ব্যবস্থাপনার উপরে। দেখেন এখানে ব্যবস্থাপনাতে আমি কি লিখছি, এই যে পাড়া মহল্লার ভিতরে এই 7-8 জনের যে পরিষদ, শুধু এই 8 জন না, আমি চেইনের মতো সমস্ত সদস্যগুলিকে 7 বছর থেকে নিয়ে বৃদ্ধ মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এখানে চেইন অফ সিস্টেমের মধ্যে চলে আসবে। আর প্রত্যেককে আমি স্থানা ওই পাড়া মহল্লা পরিবারের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করেছি। এটা আমার বইয়ে লেখা আছে। আমি এর আগে বক্তব্য সেগুলি দিয়েছি, অর্থাৎ 4 নম্বর না 3 নম্বর বক্তব্যের মধ্যে আমি সেটা দিয়েছি। সমস্যার 3 না 4 আমি আপনারা দেখে নেবেন। ওইখানে আমি দেখাইছি যে আমি একবারে প্রেসক্রাইব করে, অর্থাৎ চিত্র তত্ত্ব এবং লেখাগুলি তৈরি করে দেখাইছি যে একটা পরিচয়পত্র প্রত্যেক পাড়া মহল্লার প্রত্যেকটা নাগরিক, সে 7 বছরের উপরে হইলেই তার এই পরিচয়পত্র বহন করতে হবে, ধারণ করতে হবে। এবং এই পরিচয়পত্র থাকলে হাজার সুবিধা সেবা পাবে, আর পরিচয়পত্র থাকলে এই সিস্টেম ব্যবস্থাপনা খুব সহজে কাজ করবে। এরপরে এই পরিচয়পত্রের ভিতরে সাথে যুক্ত এই যে বয়স ভিত্তিক এই কাঠামোগুলি, নারীদের জন্য হাজারা কাউন্সিল, হ্যাঁ, শিশু 7 বছর থেকে 15 বছর হলো ইসমাইল ব্রিগেড, তারপর 15 উপরে, এইগুলি আমি বারবার বলে আসছি। এই অঙ্গ সংগঠনগুলিতে ঠিক এমনিভাবে এই যে 7-8 জনের পরিচালনা পরিষদ আছে, এই প্রত্যেক ব্যক্তির সাথে এখানে এইভাবে যুক্ত হয়ে যাচ্ছে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নির্বাচিত ব্যক্তি। এভাবে একটা সম্মিলিতভাবে পুরা জনগোষ্ঠী, প্রত্যেকটা পাড়া মহল্লার পুরা জনগোষ্ঠী এই ব্যবস্থাপনার সাথে মানে একেবারে অঙ্গাঙ্গিভাবে চেইনের মতো যুক্ত থাকবে। প্রত্যেকের সাথে সহযোগিতা করবে এবং শান্তি নিরাপত্তার জন্য। আর শপথ নিবে প্রত্যেকে, একেবারে আমরা তখন জাতীয় সংসদের শপথ, এখানে শপথ নিয়ে প্রত্যেকটা নাগরিক শপথ নিবে মসজিদে আল্লাহর সামনে মুহাম্মদ ইসলামের নেতৃত্বে। আর আমাদের এই সমস্ত কাজের এই সাধারণ জনতার সর্বস্তরের সকল কাজের মডেল হবেন মুহাম্মদ মুস্তাফা। এটা কুরআন শরীফে আল্লাহ তাআলা তাই বলছে। আর এখানে মসজিদ মানি আল্লাহ, যখন আমরা মসজিদ কেন্দ্রিক হব তখন আল্লাহ আমাদের সম্মুখে আছে। এই বিষয়টা খুব জোরালো ভাবেন উপস্থাপ করা যাবে, করতে হবে, এবং এই পরিবেশটা এরকম হবে, তখন মানুষের মধ্যে নেগেটিভ প্রবণতাগুলি খুব দ্রুত মলিন হয়ে নির্মূল হয়ে যাবে। আর পজিটিভ প্রবণতাগুলি অর্থাৎ স্বচ্ছতা, পবিত্রতা, আল্লাহমুখী হওয়া, মুহাম্মদ ইসলামকে অনুসরণ করে জীবন প্রবাহিত করা, এই জিনিসগুলি অহরহ সর্বত্র আলোচিত হবে এবং সম্মুখে চলে আসবে। ফল হবে কি? ফল হবে যে আপনার অন্ধকার কেটে যাবে, সামাজিক নিরাপত্তা আপনি পাবেন। অর্থাৎ নিরাপত্তার জন্য এখানে নিরাপত্তা বিভাগের যিনি আছেন তার অধীন সমস্ত পাড়া মহল্লার সকল সদস্য সক্রিয় থাকবে। যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে, নেগেটিভ কোনো ঘটনা ঘটার সাথে সাথে সবাই সেটার সক্রিয় সহযোগিতার মধ্যে সেখানে ন্যায় বিচারের ব্যবস্থা করবে। ঠিক এমনিভাবে কোনো এক ব্যক্তি অসুস্থ থাকলে সবার সহযোগিতা নিয়ে তাকে সুস্থতার জন্য সেবা দেওয়া হবে। আবার একইভাবে যে ক্ষুধার্ত ব্যক্তি আছে তাই সকলের সহযোগিতা নিয়ে তার ঘরের প্রতিদিন প্রতি ওয়াক্তের তার খাদ্য পৌঁছিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি নিরাপত্তা চান তাহলে মুহাম্মদ ইসলামের কাছ থেকে শিখতে হবে, অনুসরণ করতে হবে। তিনি ক্ষুধার্তদেরকে নিয়ে এক বাটি দুধ সকলকে নিয়ে ভাগ করে খাইছেন। ভাগ করা বলতে আল্লাহ তাআলা সেখানে মিরাকেল যে তিনি বলছেন যে তোমরা খাও। তিনি তার যে রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি সেখানে আল্লাহ তাআলার সাথে যে যুক্ত, তার শক্তি, সে শক্তি প্রয়োগ করে এক বাটি দুধ দিয়ে সকল পুরা
যতজন ক্ষুধার্ত ছিল মসজিদে তখন। তাই ইতিহাস এগুলি বিভিন্ন বর্ণনা আছে, 15 জন, 20 জন, 25 জন, যাই হোক, 10 জন, 5 জন, যাই হোক, এক বাটি দুধ একজনের জন্য যথেষ্ট না। তা দিয়ে সকলকে পরিপূর্ণভাবে খাওয়াইছে, উনি নিজে খেয়েছেন, পান করছেন, এরপরে তা নারী মহলেও পাঠিয়ে দিয়েছে, সকলে পান করছে, সকলের খিদা নিবারণ হয়েছে। এটা খিদা নিবারণটা এখানে বড় উল্লেখ্য তো অবশ্যই বড়, কিন্তু প্রশ্ন হলো এর চিত্রটা কি ধারণ করা হয়েছে, অর্থাৎ ক্ষুধার্তকে আগে খাদ্য দেওয়া। এবং মোহাম্মদ ইসলাম কিন্তু প্রথম দুধ পান করেন নাই, সকলের পরে দুধ পান করছেন। এখানে আমরা কি শিখলাম, যে দায়িত্বশীল, যে পরিবারের প্রধান হবে, এখানে যে স্বচ্ছ পবিত্র চিন্তা চেতনা নিয়ে পাড়া মহল্লা পরিবারে যিনি প্রধান হবেন, তিনি ওই চরিত্রটা ধারণ করবেন। তাইলে কি হবে, আর ব্যাখ্যা করার দরকার আছে কি হবে। এইভাবে ঠিক এমনি ভাবে রুগ্নের সেবা, যার বস্ত্র নাই তার বস্ত্র প্রদান, যার শিক্ষার চাহিদাকে পূরণ করার জন্য ওই পরিকাঠামো, আমি বিভিন্ন বক্তব্য সেগুলি বলে আসছি। স্বাস্থ্য সেবার কথা বল, তারপরে বস্ত্র, তারপরে পরিবেশ, এই পাড়া মহল্লার পরিবেশ, যে নারীর নির্যাতনের যে ইতিহাস চলছে, ওই পাড়া মহল্লায় ওই রকম পরিবেশ তৈরি হবে যে কেউ, কোনো নারী সৌন্দর্যমণ্ডিত পোশাক ছাড়া বের হবে না। এটা তারা নিজেরাই করবে, কারণ এই পারিবারিক সমাজ এরকমই হয়। আর এখানে কেউ সে নারীকে কোনো রকমের নিরাপত্তাহীনতার কারণ কোনো আকার ইঙ্গিতে করার সাথে সাথে তার বিরুদ্ধে সামাজিক সার্বিক প্রতিক্রিয়া আসবে এবং তাকে নিয়ন্ত্রণে নেওয়া হবে, তার বিচার হবে। আর যদি কোনো এই যে দর্শন, আসিয়া দর্শন, এটার উপর আমি ভিডিও দিয়েছি, এরকম হয়, তাহলে তাকে সাথে সাথে সবার সামনে উপস্থিত করে এবং সকলের সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সাথে সাথে তার বিচার হয়ে যাবে। মৃত্যুদণ্ড হলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। বিচার, ন্যায় বিচারের জন্য কঠোর থেকে কঠোর ব্যবস্থাপনা, আর সকলের সহযোগিতা ঐক্যবদ্ধভাবে। আর এই সমস্ত কিছু আপনি এক্সিকিউশন করতে, কার্যকরী করতে হলে জাতীয় সংসদে যাইতে হবে। সেখান থেকে আইন কানুন পরিবর্তন, এখন যা আছে তার মধ্যে যুগ বিয়োগ যা করার দরকার, সংসদের মাধ্যমে আমরা আমাদের আইন কানুন বিধিবিধান যা আছে তা পরিবর্তন করে এইগুলি পাড়া মহল্লা পর্যায়ে এসে কার্যকরী ভাবে প্রয়োগ শুরু করতে হবে। আর যখন দল থাকবে না, দলগুলি যখন চুপ থাকবে, নীরব থাকবে, তখন ন্যায় বিচারের জন্য কোনো প্রতিবন্ধকতাই থাকবে। আর সকলে যখন আমরা সহযোগী হয়ে যাব, আমরা যখন আমাদের সমস্যা বুঝতে পারতেছি যে আমরা কোন সমস্যায় আটকে পড়ছি, এখান থেকে আমাদের উদ্ধার হইতে হবে, তখন আমরা সকলেই সহযোগিতা করবো। এবং এটা শান্তি শান্তি যখন দেখতে পাবে সবাই, কে শান্তি না চায়। আমি এটাও বলেছি আমার অন্য বক্তব্য, যে চোর ডাকাত যদি আমার এই মহল্লায় থাকে, তাকেও আমরা পরিচর্যা করতে বলছি। আমরা তাকে দইরা মানে পিটাও মারো, এগুলি চলবে না সে এই সমাজে। তার সংকট কি, কেন সে চুরি করে, তার চুরি করার কারণটাকে আমি আমার ব্যবস্থাপনা দিয়ে আমরা সবাই মিলা তাকে সহযোগিতা করে বন্ধ করব। এরপরেও যদি সে করে, তখন তার জন্য কঠোর শাস্তি হবে। ঠিক এমনি ভাবে সকল বিষয়ে আমরা সর্বত্র সবাই মিলিতভাবে, প্রত্যেকটা পাড়ার সকল সদস্য মিলিতভাবে চেইন অফ সিস্টেম, যেটা আমার এই যে সকলকে আমি গেঁথে ফেলছি আমার সিস্টেম দিয়ে, সকলেই সক্রিয় হবে, হতেই হবে। কারণ তা না হইলে তার নিজের জন্য সমস্যা। কারণ সে যদি পরিচয়পত্র বহন না করতে পারে, সে যদি এটার সাথে সম্পৃক্ত না হইতে পারে, এই ব্যবস্থাপনার সাথে, যে হবে না, হইতে পারবে না, তার জন্য তার নিজের নিরাপত্তা কিন্তু থাকবে না। কারণ তাকে আমরা আমাদের সদস্য হিসেবে গ্রহণ করব না, এবং তার কোনো ব্যাপারে আমরা দায়িত্ব নিব না, অর্থাৎ এই পরিবার দায়িত্ব নেবে। আর আমি এটা বারবার বলেছি, আমার বই লিখেছি, যে যে মহল্লায় বা যে পাড়ায়
সাধারণ জনতা, অন্তপক্ষে 70% জনতা এই ব্যবস্থাপনাকে চাবে না, অর্থাৎ গ্রহণ করবে না। তাদের জন্য আমাদের এই ব্যবস্থাপনা প্রয়োজন নেই। তারা যেভাবে আছে থাকবে বা তাদের মতো থাকবে। কিন্তু এটা সবাই চাবে, কারণ সবারই নিরাপত্তা দরকার, সবার শান্তি দরকার। আর এই শুধুই শান্তি আর শান্তি ভরপুর এই ব্যবস্থাপনা হয়, কারোর জন্য কোনো নেগেটিভ কিছু নেই। আর নেগেটিভ যারা সমস্যা তৈরি করে তাদেরকেও আমরা প্রথমেই ধরে এনে মাইট ধর বা ওই বিচার এটারও তো যাচ্ছি না। আমরা চাচ্ছি তাদেরকে সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে ফ্রেশ করে নেওয়া, অর্থাৎ স্বচ্ছ পবিত্রতার দিকে নিয়ে আসা। এগুলি আমরা কোথার থেকে শিখছি? আমি কোথার থেকে এগুলি বলতেছি? মুহাম্মদ ইসলামের জীবন চরিত্র থেকে বলতেছি, আমার নিজের কোনো বক্তব্য। বন্ধুগণ, বিষয়টা এখনকার প্রয়োজন অনুসারে আমাদের জীবনে এইভাবে আমরা যদি সংগঠিত হই, আমরা যদি নিজেদের মধ্যে সর্বত্র সকল পাড়া মহল্লাতে আলাপ আলোচনা করে বিষয়টাকে আগে নিজেরা জেনে নেই। অর্থাৎ আমি এই জন্য এগুলি আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি নিয়মিতভাবে, যাতে প্রত্যেকেই কথাগুলি শুনেন এবং এই চিত্রগুলি দেখেন, এভাবে সেটা ধারণ করেন এবং এটা বুঝে নিয়ে সেভাবে প্রত্যেকেই প্রত্যেক এলাকায় নিজেরা নিজেদের মধ্যে সংগঠিত হয়ে নির্বাচন করে নিয়ে নিজেদের নিরাপত্তার বিধান করে। আর প্রত্যেকটা অন্তপক্ষে 70% যে কোনো থানা এলাকায় যদি 60-70% পাড়া মহল্লা নির্বাচিত প্রতিনিধি, মানে নির্বাচিত পাড়া পরিবার বা মহল্লা পরিবার তৈরি করে ফেলে, তাহলে তাদের দ্বারা, সে সমস্ত সদস্যের দ্বারা এই স্থানীয় পরিবার তৈরি হয়ে যাবে। আর এই স্থানীয় পরিবার যখনই তৈরি হয়ে যাবে, সেখান থেকে একজন জাতীয় সংসদ সদস্য তৈরি হয়ে যাবে। আর এই প্রক্রিয়াটা যদি আমরা জাতীয়ভাবে এখন গ্রহণ করার চেষ্টা করি, তাহলে আমরা 100% পাড়া মহল্লায় নির্বাচন করে ফেলতে পারবো 1-2 দিনের মধ্যে। অর্থাৎ ঘোষণা দিলেই হবে যে তোমরা এইভাবে নির্বাচন করে ফেলো, নির্বাচন করে তোমাদের নির্বাচিত লোকজনের মানে নাম এবং তালিকাটা আমাদের কাছে পৌঁছায় দেবে। কার কাছে পৌঁছাবে? এখন এটা যদি প্রচলিত সরকার এটাতে ইনভলভ হয়, তাহলে তারা সেটা গ্রহণ করতে পারে। আর যদি তারা এটাতে ইনভলভ না হয়, তারা যদি এটা না চায়, তাহলে আমরা যারা উদ্যোগ নিব বা আমি যে উদ্যোগ আহ্বান জানাচ্ছি, আমি সেটার বা আমার সাথে আরো যারা এসে যুক্ত হবে, তাদের মাধ্যমে এটা আমরা কম্পাইল করব, করে প্রত্যেক স্থানীয় পরিবার নির্বাচনের মাধ্যমে আমরা একটি ডাটাবেস তৈরি করে ফেলব জাতীয় সংসদ সদস্যদের। এর মধ্যে যদি দেশের 70% অঞ্চল যদি চলে আসে, তাইলেই আমরা জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে একটি অধিবেশন, মানে একটি শপথনামা, একটি কার্যকারী ব্যবস্থাতে আমরা পৌঁছে যেতে পারব। আর সেখানেও একইভাবে, কারণ এখানে যে কোনো বড় নেতা কোনো লাগবে তা না, আমরা ওই যেভাবে পাড়া মহল্লাতে নির্বাচন করব, ঠিক একইভাবে একটি নির্বাচনী প্রক্রিয়া জাতীয় সংসদে হবে। সমস্ত সদস্যগণ একত্রিত হয়ে তাদের মধ্য থেকে তারা স্পিকার নির্বাচন করে ফেলবে এবং তাদের মধ্য থেকে তারা ওই যে 7 জনের একটা পারিবারিক প্রেসিডেন্সিয়াল পরিবার পরিচালনা পরিষদ, যেটা এখন প্রধানমন্ত্রী আছে, আমি সেটাকে বাদ দিয়েছি, প্রধানমন্ত্রী নয়, প্রেসিডেন্সিয়াল পরিষদ হবে 7 জনের, একক ব্যক্তি না। 7 জনের পরিষদ হবে, কিন্তু 7 জনের মধ্যে একজন প্রত্যেক বছরের জন্য অথবা 6 মাসের জন্য একজন নেতৃত্ব দিবে প্রধান হিসাবে, আর বাকিরা সহযোগী হবে। লটারির মাধ্যমে এই 7 জনের জন্য সময়টা নির্ধারণ করে দেওয়া হবে, কে কোন সময় থেকে কোন সময়, অর্থাৎ 1, 2, 3 এরকম 7 বছরের জন্য 7 জন, অথবা 6 মাস করে 3.5 বছরের জন্য 7 জন। এটা হলো, আর জাতীয় সংসদ হলো, আর এই মন্ত্রীও নির্বাচিত হবে জাতীয় সংসদের সদস্যদের ভোটের মাধ্যমে। ওই প্রেসিডেন্ট বা কোনো ব্যক্তি কাউকে ডাইকাই না মন্ত্রিত্ব দিয়ে দিবে, এটা চলবে না।
আর এরপরেও যদি কোনো মন্ত্রী দ্বারা কোনো ধরনের কোনো অনিয়ম বা অন্যায় বা সাধারণ মানুষ যারা এই পাড়া মহল্লায় আছে তারা যদি মনে করে যে এটা ঠিক হয়নি, তারা যদি সকলে মিলায় কোনো মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে, যে সে অনাস্থা প্রস্তাব যদি প্রত্যেকটা পাড়া মহল্লার থেকে 70% বা 60% বা তার চেয়ে বেশি 90% মানুষের সেটা ভোট দেয়, মানে স্বাক্ষর করে যে না এই লোক চলবে না, এই লোকের এই সমস্যা আছে বা আমরা তাকে চাই না, তাইলে এই নির্বাচনের এই পাড়া মহল্লার এই প্রস্তাবটা জাতীয় সংসদে যাবে। আর জাতীয় সংসদ যদি এটা 70%, 60% বা 51%-এর উপরে গেলে জাতীয় সংসদ সেটাকে আর বাতিল করতে পারবে। আর যদি তার কম হয়, 50-এর নিচে থাকে, তাহলে জাতীয় সংসদ এটাকে বিবেচনায় নিয়ে যদি তারা 70% বা 60%, এগুলির ব্যাপারে আমার বইয়ে বিস্তারিত লেখা আছে, এবার 70%-এর উপর গেলে সেটা একবারে অবিচ্ছেদ্য হয়ে যাবে, মানে স্থায়ী একটা ব্যবস্থা হয়ে যাবে। তারা 70% যদি সেটাকে গ্রহণ করে নেয়, তাইলে সেটা ওই মন্ত্রিত্ব চলে যাবে, বা ওই ব্যবস্থা যে কোনো বিষয়। এখন যে সংকটগুলি আছে, যে বহু ঘটনা, যেগুলি সমস্ত ঘটনার বিচার করতে হবে বা বিচার চাওয়া হচ্ছে, ব্যবস্থাপনা সকল ঘটনারই বা জাতীয় জীবনের বহু বিতর্কিত বিষয় আছে না, সেগুলি আমি পার্টিকুলার ইয়াতে আলোচনা করতে চাই না, এটা তো আমরা সবাই জানি। সকল বিষয় এই সাধারণ মানুষের পক্ষ থেকে হানা এরকম শুধু হানা না, এখন যে হানা হয় এই হানার বেশ নাই, হানা হবে এখান থেকে এই প্রত্যেকটা পরিবারের মাধ্যমে তারা মসজিদে বসে বিষয়টাকে আলোচনা করবে, এবং এখনকার যোগাযোগ মানে যে আমরা ইউটিউব, ফেসবুক এই সমস্ত মাধ্যমেও বহু কিছু আলোচনা করা যায়, কিন্তু প্রস্তাব হওয়ার পরে সবাই আলোচনা করবে, আলোচনার পর এখানে মসজিদে বসে সবাই যার যার মতামত দিবে, দিয়ে সেখান থেকে এক অল্প সময়ের ব্যাপার মসজিদে বসে ওপেন মতামত, অথবা মানে ডাটা সংগ্রহের যে ভোটিং সিস্টেম আছে, হ্যাঁ, ফেসবুক ইউটিউবে বসে সেটা করতে পারে, কিন্তু ফেসবুক ইউটিউবে বসে তো সকল ধরনের মানুষ অংশ নিতে পারবে না, শিক্ষার মান তো আমরা এই জায়গায় পৌঁছি নেই, আর সকলে ওইভাবে অংশগ্রহণ করার মতো যোগ্যতা অর্জন করে নেই। কাজেই আমরা পাড়া মহল্লাতে সকলকে ডেকে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনা করে ওইখানেই তার একটা ভোট নিয়ে নেব, হাত তুলে সেই অনুসারে সমস্ত পাড়া মহল্লার থেকে প্রত্যেকটা বিষয়ের উপরে, প্রত্যেকটা আলোচ্য বিষয়ের উপরে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে একটা প্রস্তাবনা থাকবে, আলোচনা হবে, এবং আলোচনার পরে একটা সাধারণ মানুষের সিদ্ধান্ত প্রস্তাব আকারে যাবে। আর এই প্রস্তাবটা দেশের সকল অঞ্চল থেকে আসার পর জাতীয় সংসদ সেটাকে চূড়ান্ত করবে। জাতীয় সংসদের সদস্য অনেক বেশি হয়ে যাবে, এখন 300 থাকলেও তখন হয়তো 500 বেশি হবে, 500-600 হবে, সকলে উপস্থিত হবে এবং তারা সে বিষয়টা যাদের পাড়া মহল্লা পরিবার থেকে যে প্রস্তাবগুলি গেল, স্থানীয় পরিবার অর্থাৎ ওই যে জাতীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রস্তাবটা এখানে উপস্থিত হবে, তখন এটার উপরে সেখানে ভোট হবে, খোলা যেভাবে হয় সংসদ অধিবেশনে হওয়ার পর সেটা চূড়ান্ত হবে, কোনটা গ্রহণ হবে কোনটা গ্রহণ হবে না। তবে যদি পাড়া মহল্লার সমস্ত অঞ্চল থেকে 50-এর ঊর্ধ্বে 60-70% বা তার বেশি কোনো বিষয়ে সিদ্ধান্ত পজিটিভ আসে, বা যে বিষয়ের যে দাবি আসে, যে প্রস্তাব আসে, সেটাকে জাতীয় সংসদ কোনোভাবেই নেগেটিভ করতে পারবে না। আর যদি সেটা তার নিচে থাকে, 50 বা তার নিচে থাকে, তাইলে সেটা জাতীয় সংসদ সেটা আলোচনা করে বাতিলও করতে পারবে, আবার তারা যদি ভোট দিয়ে সেটা গ্রহণ করে না, গ্রহণও করতে পারবে। তবে যদি সেটা গ্রহণ করে তারপরেও সাধারণ মানুষ এটার উপরে পরবর্তী 6 মাস, 1 বছর, 2 বছর পরে আবার ভোট হইতে পারে,
যে এটা যে জাতীয় সংসদ গ্রহণ করলো, এটা তো আমরা সবাই এটার পক্ষে না। কত পার্সেন্ট পক্ষে? ঠিক আছে, আবার ভোট হোক, আবার একইভাবে একটা নির্বাচন হবে, একটা প্রস্তাবনা যাবে, ওখানে যদি দেখা যায় যে তার পক্ষে যা গ্রহণ করা হয়েছে তার পক্ষে না, পক্ষে বিপক্ষে চলে গেছে 70%, 60%, 50, 51%, 52%, 55% বা 90%, তাহলে সেটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। জাতীয় সংসদ সেটা বাতিল করতে বাধ্য থাকবে। আর যদি সেটার পক্ষে থাকে তাহলে জাতীয় সংসদ সেটা গ্রহণ করতে বাধ্য থাকবে। অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে পাড়া মহল্লার সাধারণ জনতা, কৃষক শ্রমিক জনতা। ঠিক আছে বন্ধুগণ, আমার বিষয়টা আমি বুঝাইতে পারলাম। এবং এখানে কোনো ধরনের কোনো পার্সিয়ালিটি করার আর কারণ সামর্থ্য থাকবে না। কেউ এটার উপর কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। এই যে প্রেসিডেন্ট যাদেরকে আমি বলছি, প্রেসিডেন্ট পরিষদ, তারা হইল ম্যানেজিং অবস্থানে থেকে কাজ করবে। তাদের নিজেদের এমন কোনো, যে এখন যে প্রধানমন্ত্রী যা বলে তাই দেশ, তাই আইন, তাই ভালো মন্দ যা খুশি তা, কোনো সুযোগ থাকবে না। কারণ এই প্রেসিডেন্ট যিনি থাকবেন উনি একজন মন্ত্রীর বাতিল করতে পারবেন, মন্ত্রিত্ব বাতিল করতে পারবেন, কিন্তু নিয়োগ তিনি দিতে পারবেন না। নিয়োগ দিতে হলে প্রক্রিয়া অনুসারে নির্বাচনের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে যাইতে হবে। আর প্রেসিডেন্সিয়াল পরিষদে যে আইনগুলি এখান থেকে অনুমোদিত হবে সেগুলি স্বাক্ষরের জন্য যাবে। স্বাক্ষর তিনি না করতে যদি চান তাহলে তিনি সেই ফেরত পাঠাবেন আবার জাতীয় সংসদের কাছে, সেখানে যুক্তিতর্ক হবে আবার। কিন্তু যদি সাধারণ মানুষের 70%, 60%-এর সমর্থন নিয়ে যা এবং সেটা যদি জাতীয় সংসদ অনুমোদন করে দেয় তাহলে প্রেসিডেন্ট সেটা স্বাক্ষর করতে বাধ্য থাকবে। তার কোনো অধিকার থাকবে না এখানে, তার নিজের ক্ষমতা, এরকম কোনো ক্ষমতা কাউকে দেওয়া হবে না। তিনি সুষ্ঠু পরিচালনার জন্য স্বাক্ষরদাতা হবে, কিন্তু সকল নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, কিন্তু নির্বাহী আদেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণ তার হাতে থাকবে না, সমস্ত নিয়ন্ত্রণ চলে যাবে সাধারণ জনতার হাতে। বন্ধুগণ, আমি 1 ঘন্টার বেশি লেকচার দিয়ে বলছি, কারণ বিষয়টা আমি মধ্যখানে তামারিডাতে কোনো সুযোগ ছিল না। এখন আমি থেমে যাচ্ছি। এখন আসুন আমরা এই শান্তি সমৃদ্ধি জন্য ন্যায় বিচারের ব্যবস্থা করি। আর ন্যায় বিচার করতে হলে আমাদেরকে এই পারিবারিক ব্যবস্থায় প্রবেশ করতে হবে। আর পারিবারিক ব্যবস্থার প্রবেশের দ্বারই হলো নির্বাচন। আর নির্বাচনী কাঠামো কি হবে, কিভাবে হবে, আমি বারবার বলছি, আমার চিত্র দিয়ে দেখালাম। এখন বাকি আল্লাহ তাআলা চাইলে আপনারা এই বিষয়টাকে ধারণ করবেন এবং সেটা কার্যকরী হবে, এটাই আমার আশা। আল্লাহ তাআলা, আল্লাহ হাফেজ।